আপনারা কি কেউ বুঝতে পারছেন যে আমেরিকা এবং ইসরায়েল যে ইরানের সাথে যুদ্ধ করতেছে এর পেছনে আসলে কারণটা কি? কি কারণ তারা মিডিয়াকে বলতেছে, সারা বিশ্বকে বলতেছে, এমনকি তাদের নিজের জনগণকে বলতেছে? আমি কিন্তু বুঝতেছি না। কারণ প্রত্যেক দিন তাদের স্টেটমেন্ট চেঞ্জ হতেছে। প্রথম দিন ডোনাল্ড ট্রাম্প বলল যে ইরানের যে পরমাণু সক্ষমতা, তাদের যে পারমাণবিক কার্যক্রম, সেটাকে বন্ধ করার জন্য আমেরিকা হামলা চালিয়েছে। ঠিক আছে। তারপরে ডোনাল্ড ট্রাম্পই বলল যে ইরানে যে রেজিম আছে, যে ইসলামিক যে সরকার আছে, এই সরকারকে পতন করতে হবে, ডেমোক্রেসি আনতে হবে, এই জন্য তারা হামলা করছে। সেটাও ঠিক আছে। এরপর ইউএস সেক্রেটারি আসলেন, তিনি বললেন যে ইরানের যেই ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা, এই যে লং রেঞ্জ মিসাইল তারা তৈরি করছে, এটার সক্ষমতাকে কমাতে হবে বা ধ্বংস করতে হবে, এই জন্য আমেরিকা হামলা করছে। এরপর আসলেন জয়েন্ট সেক্রেটারি, তিনি বলতেছেন যে ইরানের যেই সক্ষমতা তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে মিসাইল দিয়ে আঘাত করার, সেটা বন্ধ করার জন্য আমেরিকা হামলা করছে। এরপর আসলেন মার্কো রুবিও, তিনি সবচেয়ে সরেস। তিনি বলতেছেন যে ইসরায়েল ইরানকে অ্যাটাক করতো, তখন অ্যাটাক করলে ইরান ইসরায়েলকে অ্যাটাক করতো এবং আমাদেরকেও অ্যাটাক করতো, আমাদের যে বেজ আছে সেগুলোতে অ্যাটাক করতো। সুতরাং এই অ্যাটাক হওয়ার আগেই আমরা তাদেরকে অ্যাটাক করছি। আসলেই তার মানে কি এই যুদ্ধ আমেরিকা করতেছে না নিজের জন্য, তারা ইসরায়েলের জন্য করতেছে? ব্যাপারটা কিন্তু অনেকটা তাই। এই যুদ্ধে জড়ানোর আমেরিকার কোনো দরকার ছিল না। তারা ইসরায়েলকে রক্ষা করার জন্য ইরানের উপরে হামলা চালাইছে, ইসরায়েলের পরামর্শে। আবার আরেক জায়গায় আসতেছে যে সৌদির যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তার অনুরোধে আমেরিকা ইরানকে হামলা চালাইছে। এটা আরেকটা ন্যারেটিভ। তো কতগুলো ন্যারেটিভ একটার পর একটা আসতেছে, একটার পর একটা আসতেছে। আমরা আসলে কোনটা বিশ্বাস করব? ঘটনাটা আসলে কি? আসল ঘটনা কি কেউ বলতেছে? আসল ঘটনা হইতেছে আমেরিকার যে বিশ্ব বাজারের তেলের যে অর্থনীতি, পেট্রো ডলারের যে অর্থনীতি, সেটার উপরে হাত করা দরকার। আমেরিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তার প্রাসাদ থেকে তুলে নিয়ে গেছে। ভেনিজুয়েলার তেলের যে বিশাল সেক্টর, সেটা এখন টোটালি আমেরিকার কন্ট্রোলে। এখন ইরানকে কন্ট্রোল করতে হবে তার তেলের জন্য। কারণ ভেনিজুয়েলা আর ইরান দুইটা দেশের তেলই সবচেয়ে বেশি রপ্তানি হয় চায়নাতে। আমেরিকার টার্গেট আসলে চায়না, ইরানও না, ভেনিজুয়েলাও না। এখন চায়নাকে সাহায্য করার জন্য আমেরিকা প্রথমে ভেনিজুয়েলাকে অ্যাটাক করছে, এরপরে ইরানকে অ্যাটাক করছে। আসল ঘটনা হচ্ছে তেল, আর কিছুই না। কিন্তু সমস্যা যেটা, আমি আমার আগের ভিডিওতে যেটা বলছিলাম যে ইরানের যে সেন্ট্রাল কমান্ড, সেটা তো এখন আর কিছু অবশিষ্ট নাই। তাদের সব প্রধান নেতৃত্ব, সামরিক নেতৃত্ব সবাইকে মেরে ফেলা হয়েছে। এখন যেটা হয়েছে যে ইরানের পুরো সমগ্র প্রদেশগুলোর আলাদা আলাদা কমান্ডাররা নিজের ইচ্ছামতো যুদ্ধ করতেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এইটাই, কারণ তাদের প্রত্যেকের হাতে প্রচুর পরিমাণ মিসাইলের স্টক আছে। এই মিসাইল দিয়ে তারা কোন রাষ্ট্রে কখন কোথায় অ্যাটাক করবে, এটা তাদের একেবারেই নিজস্ব সিদ্ধান্ত। এইটাই হচ্ছে সমস্যা। এখন এই যে যুদ্ধ আমেরিকা শুরু করছে, এটাকে বন্ধ করার জন্য যদি নেগোসিয়েশন করতে হয়, যদি মূলামূলি করতে হয়, আমেরিকা কার সাথে মূলামূলি করবে? প্রধান নেতৃত্ব সবাইকে মেরে ফেলছে, সামরিক নেতৃত্বকে মেরে ফেলছে। তাহলে এখন আমেরিকার পক্ষে তো সম্ভব না যে এই প্রত্যেকটা প্রদেশের কমান্ডারদেরকে খুঁজে খুঁজে তাদের সাথে কথা বলা। তাহলে এই যুদ্ধ এখন বন্ধ করবে কে? সাম্প্রতিক সময় আমরা দেখতে পাইছি যে ইরান আবুধাবিতে বা কুয়েতে ইউএস বেজে তো অ্যাটাক করছেই, বরং এখন তারা শুরু করছে হোটেল, এয়ারপোর্ট সব জায়গায় অ্যাটাক করা। কারণ এই কমান্ডাররা তো নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতেছে, কোনো সেন্ট্রাল কমান্ড তাদের নেই, কেউ তাদের বাধা দেওয়ার নাই, কেউ তাদের পথ দেখানোর নাই। সুতরাং তখন যারা যেটা যেখানে ভালো মনে করবে সেখানে তারা অ্যাটাক করবে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেটা হইতেছে তেল একটা বড় নিয়ামক, তেল একটা বড় কারণ। কিন্তু মধ্য এশিয়ার যে রাষ্ট্র, মিডল ইস্টের রাষ্ট্রগুলোর জন্য তেলের চেয়ে বড় সমস্যা হচ্ছে পানি। এটা নিয়ে কি কেউ কথা বলতেছে? মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোতে প্রচুর তেল আছে, কিন্তু তাদের কিন্তু খাবার পানি নাই। তেল কিন্তু পিপাসা লাগলে খাওয়া যায় না, তেল বিক্রি করে টাকা পাওয়া যায়, কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার বা পানযোগ্য যে পানি, সেটা পরিশোধন করতে হয় লবণাক্ত পানি থেকে। এখন ইরানের এই কমান্ডাররা যদি তেল সেক্টর বাদ দিয়ে পানিতে আক্রমণ করা শুরু করে, বা এই ওয়াটার প্লান্টগুলোতে তারা যদি ক্ষেপণাস্ত্র ছুড়ে, তাহলে পুরো যে মধ্য এশিয়া, মিডল ইস্টের মানুষ, এরা পানির অভাবে কারবালার মতো মারা যাবে। সেই দিন কি খুব বেশি দূরে? এখন এই কমান্ডারদের উপরে যেহেতু ইরানের সেন্ট্রাল কমান্ডের কোনো হাত নাই, কোনো কন্ট্রোল নাই, তখন কোন কমান্ডারের কখন মাথায় কী চলে আসবে, সে কখন পানির এই প্ল্যান্টগুলোতে অ্যাটাক করে বসবে, তখন আসলে মধ্য এশিয়ার, মিডল ইস্টের কী হবে? এটাই হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়।
আমার আগের ভিডিওতে আমি আরেকটা কথা বলেছিলাম যে আমেরিকা তার সর্বশক্তি দিয়ে এখন ইসরায়েলকে প্রোটেক্ট করছে, ইসরায়েলকে রক্ষা করা তার ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু তারা যেটা করেছে যে তাদের সব অ্যাসেটগুলোকে তারা মধ্যপ্রাচ্য থেকে সরায় ইসরায়েলের কাছাকাছি নিয়ে গেছে। ফলে যেটা হয়েছে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান সবাই হয়ে পড়েছে অরক্ষিত। এই প্রত্যেকটা রাষ্ট্র, তাদের সরকার প্রধান, তাদের সরকারি দপ্তর সব ইরানের মিসাইলের টার্গেটের মধ্যে আছে। এখন ইরান যদি এই মিসাইল এই রাষ্ট্রগুলোর উপরে ফায়ার করা শুরু করে, তখন ইউএসএ কি তাদের বাঁচাতে পারবে? সে সম্ভাবনা কিন্তু একেবারেই কম। কারণ ইউএসের যত অ্যাসেট ছিল সব তারা নিয়ে গেছে ইসরায়েলকে বাঁচাইতে। তাহলে মধ্য এশিয়াকে বা মিডল ইস্টকে কে বাঁচাবে? এই যে বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ যুক্তরাষ্ট্র আমাদের সামনে আনতেছে যে কী কারণে তারা যুদ্ধ করতেছে, সেই কারণগুলো কিন্তু তাদের কাজের সাথে আর কথার সাথে মিলতেছে না। ইরান যদি তার প্রতিবেশীদের আক্রমণ করতে চায়, সেটা ঠেকানোর সক্ষমতা কিন্তু এখন আর ইউএসের নাই, ইসরায়েলেরও নাই। তাহলে ঘটনা কি দাঁড়াইল? যে আমেরিকার প্রথম প্রাধান্য হচ্ছে ইসরায়েল, আরবের কোনো রাষ্ট্রই তার প্রাধান্য না। কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য আবার আমেরিকা এই মিডল ইস্টের উপরে নির্ভরশীল। তেল বাণিজ্য, অন্যান্য ব্যবসা বাণিজ্য, আমেরিকার ব্যাপক স্টেক আছে এখানে। আবার আমেরিকাতেও এই রাষ্ট্রগুলোর সরকারের ব্যাপক স্টেক আছে। তার মানে এই জায়গায় বড় ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বা টাকা পয়সার লেনদেন জড়িত। সুতরাং ব্যবসা বাণিজ্য যে মুখ থুবড়ে পড়বে, এটা কিন্তু এখন না বলে দিলেও চলতেছে। ইতোমধ্যেই সমগ্র বিশ্বের যে ব্যবসা বাণিজ্য, স্টক মার্কেট, সেইখানে কিন্তু বিভিন্ন রকম রং বদলানো শুরু হয়ে গেছে। প্রত্যেকটা রাষ্ট্রের স্টক মার্কেট ক্র্যাশ করছে। ইভেন বাংলাদেশেরও আজকে যে স্টক মার্কেট, সেখানে 200 পয়েন্ট কমে গেছে। তাহলে এই যে টাকা পয়সা কমে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কমে যাচ্ছে, তাহলে ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্যের আসলে কী হবে? এইটা কিন্তু এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। এখন যদি আমেরিকা বা ইসরায়েল এই যুদ্ধ থামাইতে চায়, তাহলে তাদের কিন্তু কথা বলার বা নেগোসিয়েট করার কেউ নাই, কোনো মাথা নাই। সব মাথা তারা কেটে ফেলছে। এখন যুদ্ধ করতেছে হাত, পা, পেট, চোখ, কান এরা। এদের সবার সাথে কি নেগোসিয়েট করা সম্ভব? কেমন একটা ক্যাওয়াস তৈরি হয়েছে, একটা সার্কাস চলতেছে আসলে মিডল ইস্টে। অথচ এই ট্রাম্প যখন ক্ষমতায় আসে, তখন তার প্রথম ভাষ্য ছিল আমেরিকা ফার্স্ট, যেটা এখন হয়ে গেছে ইসরায়েল ফার্স্ট। ট্রাম্পের মোটো ছিল যে সে কোনো যুদ্ধে জড়াবে না, সব জায়গায় শান্তি প্রতিষ্ঠা করবে। সে শান্তিতে নোবেল পাওয়ার জন্য ব্যাপক লবিং করছে। কিন্তু দেখা যাচ্ছে 7টা রাষ্ট্রে আমেরিকার প্রেসিডেন্ট স্বাক্ষর করে বোম মারা শুরু করছে। এই শান্তি, এই শান্তিতে তিনি নোবেল চান? কী একটা অবস্থা! তো ট্রাম্পকে যারা ভাবছিলেন যে উনি হচ্ছে শান্তির দূত, শান্তি প্রতিষ্ঠা করবে, দেখা যাচ্ছে তার সময়ে বিশ্বে সবচেয়ে বেশি অশান্তিগুলো তৈরি হচ্ছে। আমেরিকার জনগণ এই প্রেসিডেন্টকে কীভাবে মেনে নেবে, এটা হচ্ছে আমেরিকান জনগণের বিষয়। আবার আরেকটা মজার ব্যাপার, ট্রাম্প প্রশাসন থেকে বলা হয়েছে যে ইউএসের যারা নাগরিক আছে মধ্য এশিয়াতে বা মিডল ইস্টে, তাদেরকে অতি দ্রুত মিডল ইস্ট ত্যাগ করতে হবে। ত্যাগ করবে কি করে? সমগ্র মিডল ইস্টের যে বিমান যোগাযোগ সব বন্ধ। মিসাইল ছোড়ার মধ্যে নিশ্চয়ই বিমান চলবে না। তাইলে আমেরিকার এই নাগরিকগুলো মধ্য এশিয়া থেকে কি করে বেরোবে? বিমান চলাচল কবে শুরু হবে সেটাও এখনও নিশ্চিত না। তাহলে এই মানুষগুলোর যে লাইফের রিস্কে ফেলতেছে তাদের নিজস্ব প্রেসিডেন্ট, সেটার সমাধান কি? ইরানের যে সরকার পতন করতে এত বড় বড় লেকচার আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়েছে, এখন না জানি আমেরিকার সরকার পতন হয়ে যায় এই মানুষদের আন্দোলনের মাধ্যমে।